আসসালামু আলাইকুম। যথারীতি আজকে আমাদের অধ্যয়নের বিষয় পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণ ও ক্রেবস চক্র। তো প্রথমতই পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণ। এ পর্যায়ের আরেক নাম অ্যাসিটাইল কোএনজাইম এ বা অ্যাসিটাইল কোএ সৃষ্টি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড অক্সিজেনের উপস্থিতিতে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে প্রবেশ করে। মাইটোকন্ড্রিয়ায় কতিপয় এনজাইমের যৌথ প্রভাবে NAD+ এর উপস্থিতিতে পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড ও 2 হাইড্রোজেন বের হয়ে যায়। এ সময় পাইরুভিক অ্যাসিড কোএনজাইম এ যুক্ত হয়ে অ্যাসিটাইল কোএ উৎপন্ন করে এবং NAD+ এর সাথে 2 হাইড্রোজেন প্লাস যুক্ত হয়ে NADH+H+ সৃষ্টি করে। এজন্য এ বিক্রিয়াকে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বলে। অ্যাসিটাইল কোএ শ্বসনের তৃতীয় ধাপ ক্রেবস চক্রে প্রবেশ করে। অর্থাৎ এই ধাপে গ্লাইকোলাইসিসে যে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিডটি উৎপন্ন হয়েছিল সেটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে প্রবেশ করবে। মাইটোকন্ড্রিয়ায় কতিপয় এনজাইমের যৌথ প্রভাবে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভেতরে যত এনজাইমগুলো ছিল সেগুলো বিভিন্নভাবে এর উপর প্রভাব বিস্তার করে এক অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 হাইড্রোজেনকে বের করে দিবে। এক্ষেত্রে এক অণু কার্বন ডাইঅক্সাইড বের হওয়া মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া এবং 2 হাইড্রোজেন বের হওয়া মানে জারণ বিক্রিয়া অর্থাৎ অক্সিডেশন। তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো অক্সিডেশন রিডাকশন। অক্সিডেশন হলো জারণ বিক্রিয়া এবং রিডাকশন বিজারণ বিক্রিয়া। মাইটোকন্ড্রিয়ায় কতিপয় এনজাইমের যৌথ প্রভাবে এক অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু হাইড্রোজেন বের করে দিবে। এটি বের করে দিয়ে যে গঠনটা থাকবে সেই গঠনটার সাথে কোএনজাইম এ যুক্ত হয়ে যাবে। এবার কোএনজাইম এ যুক্ত গঠনটাই হলো মূলত অ্যাসিটাইল কোএ। অর্থাৎ পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 হাইড্রোজেন বের হয়ে যাওয়ার পর যে গঠনটা থাকবে সেটার সাথে কোএনজাইম এ যুক্ত হয়ে গেলেই আমরা অ্যাসিটাইল কোএ পেয়ে যাব। অপরদিকে যে 2 হাইড্রোজেন ত্যাগ করেছিল সেই হাইড্রোজেন দুটো NAD+ গ্রহণ করে NADH+H+ সৃষ্টি করবে, যেটি মূলত একটি উচ্চ শক্তি সম্পন্ন যৌগ। এজন্য এই বিক্রিয়াকে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বলে। কেন অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বলে? প্রথমত দেখো, অক্সিডেটিভ অর্থ হচ্ছে জারণ বিক্রিয়া। অর্থাৎ তোমরা নবম দশম শ্রেণীতে এটা হয়তো পড়ে এসেছো যে অক্সিডেশন অর্থ হচ্ছে জারণ বিক্রিয়া এবং রিডাকশন হচ্ছে বিজারণ বিক্রিয়া এবং ডিকার্বক্সিলেশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়ার বিক্রিয়া। অর্থাৎ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বলতে বোঝায় জারণ কার্বন ডাইঅক্সাইড বিয়োগাত্মক বিক্রিয়া। জারণ কার্বন ডাইঅক্সাইড বিয়োগাত্মক বিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কী করে এটা জারণ বিক্রিয়া এবং কার্বন বিয়োগাত্মক বিক্রিয়া? রসায়নে জারণ বিজারণ বিক্রিয়ার কিছু সনাতন বা পুরনো মতবাদ রয়েছে। পুরাতন মতবাদ অনুসারে কোনো একটা বিক্রিয়ক থেকে হাইড্রোজেন নির্গত হওয়া বা অক্সিজেন গৃহীত হওয়া মানে হচ্ছে জারণ বিক্রিয়া এবং অক্সিজেন নির্গত হওয়া কিংবা হাইড্রোজেন গ্রহণ হওয়া মানে বিজারণ বিক্রিয়া। অর্থাৎ হাইড্রোজেন ত্যাগ হওয়া মানেই জারণ বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, যখন পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার এনজাইমের প্রভাবে 2 অণু হাইড্রোজেন ত্যাগ করলো অর্থাৎ 2 হাইড্রোজেন ত্যাগ করে দিল, তখনই সেটা জারণ বিক্রিয়া ঘটালো। একই সাথে এক অণু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দিয়েছে। এক অণু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা মানে অবশ্যই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বিয়োগাত্মক বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় পরিণত হলো। আমরা এখন জানতে পারলাম পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণ কিংবা অ্যাসিটাইল কোএ সৃষ্টি হলো মূলত একটা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অর্থাৎ জারণ কার্বন ডাইঅক্সাইড বিয়োগাত্মক বিক্রিয়া। ঠিক আছে। অ্যাসিটাইল কোএ শ্বসনের তৃতীয় ধাপ ক্রেবস চক্রে প্রবেশ করে। এবার যে অ্যাসিটাইল কোএটা তৈরি হলো এই ধাপে সেটা আবার ক্রেবস চক্রে প্রবেশ করে। তো আমরা এখন ক্রেবস চক্রটা দেখব। তাহলে চলো এখন ক্রেবস চক্র সম্পর্কে বিস্তারিত পড়ে দেখি। অ্যাসিটাইল কোএ গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের মধ্যে সেতুবন্ধন রচনা করে। ঠিক আছে। অ্যাসিটাইল কোএ হলো ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল। জার্মান বিজ্ঞানী স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেবস দেখান যে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোএ একটি 4 কার্বন যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে 6 কার্বন যৌগ সৃষ্টি করে। অর্থাৎ হ্যান্স ক্রেবস দেখলেন আমাদের যে অ্যাসিটাইল কোএ অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোএ তার সাথে যদি 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয় তাহলে একটা 6 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি হয়। সত্যি কথা বলতে এই 6 কার্বন বিশিষ্ট যৌগটা মূলত সাইট্রিক অ্যাসিড। একই সাথে তিনি দেখেছিলেন যে এ যৌগ থেকে 2টি কার্বন ডাইঅক্সাইড অণু বের হয়ে যাওয়ায় পুনরায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ এটা একটা চক্র। অর্থাৎ স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেবস প্রথমত দেখেছিলেন যে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ের সাথে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যদি যুক্ত হয় তাহলে 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ আমরা পাই, মূলত সাইট্রিক অ্যাসিড পাই। পরবর্তীতে
এই 6 কার্বন বিশিষ্ট যৌগ থেকে বিভিন্ন ধাপে দুটো কার্বন বের হয়ে গেলে আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়, অর্থাৎ এটা একটা চক্রাকার বিক্রিয়া হিসেবে চলতে থাকে। বিজ্ঞানীর নাম অনুসারে এ পর্যায়ের বিক্রিয়াসমূহকে ক্রেবস চক্র বলা হয়। এ চক্রে উৎপন্ন কয়েকটি অ্যাসিডে 3টা কার্বক্সিল গ্রুপ থাকার কারণে একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা সংক্ষেপে টিসিএ চক্র বলে। অর্থাৎ এই ক্রেবস চক্রে যে অ্যাসিডগুলো তৈরি হয় তার কয়েকটাতে 3টা করে কার্বক্সিল গ্রুপ থাকে, অর্থাৎ COOH গ্রুপ থাকে, যে কারণে একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ বলে। এ চক্রে সর্বপ্রথম সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, অর্থাৎ স্যার হ্যান্স ক্রেবস 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ের সাথে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়ায় প্রথম যে স্থায়ী 6 কার্বন বিশিষ্ট যৌগটা পেয়েছিলেন সেটা ছিল সাইট্রিক অ্যাসিড। আর প্রথম স্থায়ী পদার্থ সাইট্রিক অ্যাসিড হওয়ার কারণে এই বিক্রিয়াসমূহকে বলা হয় সাইট্রিক অ্যাসিড চক্র। অর্থাৎ ক্রেবস চক্রের আমরা দুটো নাম পেলাম, একটা হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, অর্থাৎ উৎপন্ন অ্যাসিডগুলো 3 কার্বক্সিল গ্রুপ থাকার কারণে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র নামকরণ হয়েছে। পরবর্তীতে সাইট্রিক অ্যাসিড প্রথম যৌগ হওয়ার কারণে সাইট্রিক অ্যাসিড চক্র, অর্থাৎ ক্রেবস চক্র যা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ চক্র তাই, কিংবা সাইট্রিক অ্যাসিড চক্র তাই। এখন যদি প্রশ্ন আসে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলতে কী বুঝো বা টিসিএ চক্র বলতে কী বুঝো, আমরা অবশ্যই বলবো ক্রেবস চক্রের অপর নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। যদি প্রশ্ন আসে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি, আমরা অবশ্যই বলতে পারবো এটা সাইট্রিক অ্যাসিড। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড বা টিসিএ চক্রের অপর নাম কি, অবশ্যই সাইট্রিক অ্যাসিড চক্র। অর্থাৎ ক্রেবস চক্র যা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, টিসিএ চক্র কিংবা সাইট্রিক অ্যাসিড চক্র তাই। এটা আমাদের মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাইট্রিক অ্যাসিড চক্রে যে হাইড্রোজেন নির্গত হয় তা FAD+ অথবা NAD+ গ্রহণ করে বিজারিত হয়ে FADH2 ও NADH+H+ উৎপন্ন করে। অর্থাৎ আমরা দেখব সাইট্রিক অ্যাসিড চক্রে বিভিন্ন ধাপে হাইড্রোজেন নির্গত হয়। এই হাইড্রোজেনগুলো হতে উচ্চ শক্তি সম্পন্ন যৌগ উৎপন্ন হয়, যেমন FADH2 কিংবা NADH+H+। প্রান্তীয় জারণ এসব পদার্থ ATP উৎপন্ন করে। এখানে প্রান্তীয় জারণটা কি? আমাদের মনে আছে যে নবম দশম শ্রেণীতে এটা পড়ে এসেছি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে FADH2 NADH+H+ কিংবা GaDH2 জাতীয় পদার্থ থেকে ATP আকারে শক্তি নির্গত হয়। অর্থাৎ শক্তি তৈরি হয় মূলত ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, অর্থাৎ মূল শক্তিগুলো বাস্তবে নির্গত হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। এই প্রসেসটা যেহেতু হয় সবার শেষ প্রান্তে, এই ধাপটা যেহেতু শ্বসনের একেবারে শেষ প্রান্তে যেয়ে ঘটে এবং বিক্রিয়ক থেকে হাইড্রোজেন নির্গত হয়, তাই এ ধরনের বিক্রিয়াকে প্রান্তীয় জারণ বিক্রিয়া বলা হয়। আশা করি আমাদের পরিষ্কার। এবার দেখো ক্রেবস চক্রের বিক্রিয়াসমূহ মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংগঠিত হয়। অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, মাইটোকন্ড্রিয়ার ভেতরের তরল পদার্থে। এবার ক্রেবস চক্রের ধাপগুলো নিচে বর্ণনা করা হলো। প্রথম ধাপে সাইট্রেট সিনথেটেজ এনজাইমের প্রভাবে অ্যাসিটাইল কোয়ে 4 কার্বন বিশিষ্ট যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। এ সময় কোয়ে মুক্ত হয়। এক্ষেত্রে এনজাইমগুলোর নামকরণ আমাদেরকে মনে রাখতে হবে। নামকরণটা যথেষ্ট সহজ। প্রথমত সিনথেটেজ শব্দটা এসেছে সিনথেসিস থেকে। সিনথেসিস অর্থ হচ্ছে উৎপন্ন করা, তাহলে সাইট্রেট সিনথেটেজ অর্থ হচ্ছে যে এনজাইমটা সাইট্রেট উৎপন্ন করে। যেহেতু সিনথেটেজ শেষে এজ আছে, বলতে পারি এটা একটা এনজাইম। তাহলে সাইট্রেট সিনথেটেজ অর্থ হচ্ছে যে এনজাইমটা সাইট্রেট জাতক যৌগ তৈরি করবে। এখন এই সাইট্রেট সিনথেটেজ এনজাইমটা মূলত কাজ করছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে, মূলত অ্যাসিটাইল কোয়ের উপরে কাজ করছে। যেহেতু এটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে কাজ করছে, তাই যে সাইট্রেট যৌগটা উৎপন্ন হবে সেটাও একটা অ্যাসিডই হবে। তাহলে অ্যাসিডটার নাম হবে সাইট্রিক অ্যাসিড। সাইট্রেট থেকে সাইট্রিক। এ সময় কোয়ে মুক্ত হয়, অর্থাৎ যে যৌগটা উৎপন্ন হবে সেটা অবশ্যই সাইট্রেট জাতকযুক্ত যৌগ উৎপন্ন হবে। এখন কথা হচ্ছে সাইট্রেটের কোন যৌগটা উৎপন্ন হবে। দেখো সাইট্রেট সিনথেটেজটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে অ্যাসিটাইল কোয়ের উপর কাজ করছে, অর্থাৎ অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের উপর সাইট্রেট সিনথেটেজটা কাজ করেছে, তাই যে যৌগটা উৎপন্ন হবে সেটাও একটা অ্যাসিডই হবে, আর সেটা হবে সাইট্রেট অ্যাসিড। সাইট্রেট অ্যাসিড বলে বাস্তবে কোনো অ্যাসিড নেই, কিন্তু সাইট্রিক অ্যাসিড বলে অ্যাসিড আছে, তাই মূল যে অ্যাসিডটা উৎপন্ন হবে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রাস অ্যাসিড থাকতে পারে, কিন্তু সেগুলো যথেষ্ট বিরল। আমাদের শ্বসন বিক্রিয়ায় সাইট্রিক অ্যাসিডেরই কাজ। মূলত আমাদের শ্বসন বিক্রিয়ায় বা উদ্ভিদ শারীরতত্ত্বে যত বিক্রিয়া আছে সবগুলোতে সাইট্রিক অ্যাসিডই ব্যবহার হয়। এ সময় কোয়ে মুক্ত হয়ে যায়, অর্থাৎ এখানে একটা মজার ব্যাপার ঘটে, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে
যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন অ্যাসিটাইল কোয়ের অ্যাসিটাইল অংশের সাথে অক্সালো অ্যাসিডটা একত্রিত হয়ে যায়, কোয়েটা একা থেকে যায়, অর্থাৎ কোয়েটা মুক্ত হয়, তাই বলা হয় এ সময় কোয়ে মুক্ত হয়। দ্বিতীয় ধাপে অ্যাকোনাইটেজ এনজাইমের প্রভাবে সাইট্রিক অ্যাসিড থেকে অ্যাকোনো পানি দূরীভূত হয় এবং সিস অ্যাকোনাইটিক অ্যাসিড উৎপন্ন হয়। এখন অ্যাকোনাইটেজ এনজাইমটা কি? অ্যাকোনাইটেজ শেষে এস থাকার মানে অবশ্যই এটা এনজাইম, কোনো সন্দেহ নেই। আর এই এনজাইমটা কোনটার উপর কাজ করবে কিংবা কোনটাতে পরিণত করবে সেটা তার নামের প্রথম অংশে দ্বারা আমরা বুঝতে পারবো। যেহেতু নামের প্রথম অংশে অ্যাকোনাই রয়েছে, তার অর্থ আমরা নিশ্চিত বলতে পারি এটা হয় অ্যাকোনাইটেজ যৌগের উপর কাজ করবে অথবা অ্যাকোনাইটেজ জাতীয় কোনো যৌগ উৎপন্ন করবে। যেহেতু এখানে অ্যাকোনাইটেজ এনজাইমটা সাইট্রিক অ্যাসিডের উপর কাজ করেছে, অর্থাৎ কোনো অ্যাকোনাইটেজ যৌগের উপর না, তাহলে আমরা নিশ্চিত থাকতে পারি যে যৌগটা উৎপন্ন হবে সেটা অবশ্যই অ্যাকোনাইট জাতকযুক্ত যৌগ তৈরি হবে। তার অর্থ যে যৌগটা তৈরি হবে সেটা অবশ্যই অ্যাসিড হবে, আর অ্যাসিডটার নাম তাহলে হবে অ্যাকোনাইটিক অ্যাসিড। অ্যাকোনাইটেজ এনজাইম থেকে অবশ্যই অ্যাকোনাইট যৌগ তৈরি হবে এবং সাইট্রিক অ্যাসিডের সাথে যেহেতু কাজ করেছে তাই উৎপাদটা হবে অবশ্যই অ্যাসিড এবং সেটা অ্যাকোনাইটিক অ্যাসিড। এখন যারা একটু অ্যাডভান্স তারা মনে রাখবা এটা সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, এটা যেন অ্যাকোনাইটিক না, এটা মূলত সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। তোমরা জানো যে কোনো জ্যামিতিক সামান্যযুক্ত যৌগ দুই রকম হতে পারে, একটা সিস একটা ট্রান্স। সত্যি কথা বলতে আমাদের জীববিজ্ঞানে ট্রান্স যৌগের খুব একটা ব্যবহার নেই, তাই অ্যাকোনাইটিক অ্যাসিড বলতে মূলত সিস অ্যাকোনাইটিক অ্যাসিডকেই বোঝানো হচ্ছে। তাই তুমি যদি পরীক্ষায় অ্যাকোনাইটিক অ্যাসিডও বলো, কেউ তোমার ভুল ধরবে না, কেউ তোমাকে কাটার কোনো সুযোগই পাবে না। তারপরে যারা একটু অ্যাডভান্স আছো তারা একটু মনে রাখবা যে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, কারণ তুমি জানো আর একটা ট্রান্স ভাগও থাকতে পারে, তাই যারা একটু অ্যাডভান্স আছো তারা সিস অ্যাকোনাইটিক অ্যাসিডটাকে একটু মনে রাখবা। অর্থাৎ সিস অ্যাকোনাইটিক অ্যাসিড উৎপন্ন হয়, অর্থাৎ অ্যাকোনাইটেজ এনজাইমের প্রভাবে সাইট্রিক অ্যাসিড থেকে অ্যাকোনো পানি দূরীভূত হয়ে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড উৎপন্ন করে। এর পরবর্তীতে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড পুনরায় অ্যাকোনো পানি যুক্ত হয়ে আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। অ্যাকোনাইটেজ এনজাইম পানি যোজনে সহায়তা করে, অর্থাৎ ঠিক একই বিক্রিয়া বিপরীত ক্রমে ঘটেছে। আগেরবার সাইট্রিক অ্যাসিডের সাথে পানি যুক্ত হয়ে অ্যাকোনাইটিক অ্যাসিড তৈরি করেছে, এবার অ্যাকোনাইটিক অ্যাসিডের সাথে এখনো পানিযুক্ত আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি করেছে। অর্থাৎ যেহেতু একই বিক্রিয়া আর বিক্রিয়াটা অ্যাকোনাইটেজ এনজাইম দ্বারা হয়েছে, আর অ্যাকোনাইটেজ এনজাইম মানে হচ্ছে এটা অ্যাকোনাইট জাতীয় যৌগের উপর কাজ করবে অথবা অন্য কোনো যৌগের উপর কাজ করলে সেটাকে অবশ্যই অ্যাকোনাইট জাতকে পরিণত করবে। যেহেতু অ্যাকোনাইটিক জাতীয় যৌগ উপরে এটা কাজ করেছে তাই অবশ্যই একই রকম যৌগই সে তৈরি করেছে, অর্থাৎ ঠিক আগের বিক্রিয়াটাই, তাই অবশ্যই এর এনজাইমটা একই হবে। যেহেতু একই বিক্রিয়া তাই এর প্রভাবক বা এনজাইম একই হবে, এটাই স্বাভাবিক। অর্থাৎ সিস অ্যাকোনাইটিক অ্যাসিড পুনরায় এখনো পানি গ্রহণ করে আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হবে। এখানে আইসোসাইট্রিক অ্যাসিড মানে এটা সাইট্রিক অ্যাসিডের একটা আইসোমার বা সমাণু। সাইট্রিক অ্যাসিডও যা আইসোসাইট্রিকও মূলত তাই বলা যায়। মোটামুটি সামান্য কিছু সংকেতের অবস্থানের একটু পার্থক্য থাকতে পারে, কিন্তু মূলত এটা একটা আইসোমার। তাই আমরা বলতে পারি ইতোপূর্বে সাইট্রিক অ্যাসিডের সাথে এখনো পানি যুক্ত হয়ে অ্যাকোনাইটিক অ্যাসিড তৈরি করেছে, এবার অ্যাকোনাইটিক অ্যাসিডের সাথে আবার এখনো পানি যুক্ত হয়ে এবার সাইট্রিক অ্যাসিড বা আইসোসাইট্রিক অ্যাসিড পরিণত হয়েছে, অর্থাৎ দুটো বিক্রিয়া পরস্পরের বিপরীতমুখী। এর পরের বিক্রিয়াতে যে আইসোসাইট্রিক অ্যাসিডটা উৎপন্ন হয়েছিল সেটা ডিহাইড্রোজেনাস এনজাইমের প্রভাবে Na++ এর উপস্থিতিতে দুটো হাইড্রোজেন হারিয়ে অক্সালোসাকসিনিক অ্যাসিডে পরিণত হবে। সাইট্রিক অ্যাসিড থেকে দুটো হাইড্রোজেন ত্যাগ হলে সেটা অক্সালোসাকসিনিক অ্যাসিডে পরিণত হয়, এটা মনে রাখতে হবে। Na+ উক্ত হাইড্রোজেন আয়ন গ্রহণ করে NADH+H+ উৎপন্ন করে, অর্থাৎ যেখানেই হাইড্রোজেন ত্যাগ সেখানেই কোষের NAD সক্রিয় হয়ে যাবে আর সেই হাইড্রোজেনগুলোকে গ্রহণ করবে। ওই যে ইতোপূর্বে কিন্তু আমরা পড়েছিলাম যে সাইট্রিক অ্যাসিড চক্রে যে হাইড্রোজেন নির্গত হয় তাই FAD+ অথবা NAD+ গ্রহণ করে বিজারিত হয় এবং NADH+H+ বা FADH2 তৈরি করে। তো এই ধাপে আমরা প্রথম দেখতে পেলাম NADH+H+ উৎপন্ন হলো। তাহলে কি দাঁড়ালো? এখানে আইসোসাইট্রিক অ্যাসিড ডিহাইড্রোজেনাস এনজাইমের প্রভাবে দুটো হাইড্রোজেন ত্যাগ করে দিবে, এই হাইড্রোজেন দুটো NAD গ্রহণ করে ফেলবে, গ্রহণ করে NADH+H+ উৎপন্ন করবে। আর দুটো হাইড্রোজেন ত্যাগ করে দিলে এটার গঠনটা হয়ে পড়বে সাকসিনিক অ্যাসিডে। দুটো হাইড্রোজেন ত্যাগের ফলে এটা সাকসিনিক অ্যাসিডে পরিণত হবে। তো প্রথম এই ধাপটাতে আমরা NAD কে পেলাম, তাই এই ধাপটাকে আমরা একটু দাগিয়ে রাখতে পারি, একটা NAD পেলাম আমরা এখানে। তাহলে কি দাঁড়ালো? আইসোসাইট্রিক অ্যাসিড ডিহাইড্রোজেনাস এনজাইমের প্রভাবে দুটো হাইড্রোজেন ত্যাগ করেছে, সাকসিনিক অ্যাসিডে পরিণত হয়েছে, আর দুটো হাইড্রোজেন গ্রহণ করে NADH+H+ উৎপন্ন করেছে, অর্থাৎ এ ধাপে আমাদের উৎপন্ন যৌগ হচ্ছে সাকসিনিক অ্যাসিড।
এই টার্মগুলো মনে রাখতে হবে, কয়েকবার আমরা না পড়লে এগুলো আসলে মনে রাখাটা খুবই কষ্টকর হবে। এর পরের ধাপে ডিকার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে অক্সালোসাক্সিনিক অ্যাসিড হতে এখনো কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয় এবং আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড উৎপন্ন হয়। অর্থাৎ এই ধাপে ডিকার্বক্সিলেজ এনজাইম কাজ করেছে, তার মানে অবশ্যই এখান থেকে কার্বন ডাইঅক্সাইড একটা অপসারিত হয়ে যাবে। এটা অপসারিত হয়ে গেলে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হবে। এটা যদি আমরা একটু যৌগের গাঠনিক সংকেত থেকে বিক্রিয়াগুলো দেখাতে পারতাম সেটা খুব ভালো হতো, কিন্তু বাস্তবে এটা অনেক সময় সাপেক্ষ, তাই আমরা এই বিক্রিয়াগুলোতে এখন যাব না। কিন্তু তোমাদের মধ্যে যদি আগ্রহ থাকে তবে তোমরা যদি একটু কমেন্টে আমাকে জানাও যে ভাই আমরা এই বিক্রিয়াটা একটু বিস্তারিতভাবে শিখতে চাই, তাহলে অবশ্যই আমি একটা ভিডিও ডেডিকেটেডভাবে এটার উপরে বানাবো। তোমরা যারা আগ্রহী আছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এমনি সাধারণদের পক্ষে এইটুকু মনে রাখলেই চলবে যে অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে এখনও কার্বন ডাইঅক্সাইড অপসারণ হয়ে গেলে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড উৎপন্ন হয়। অর্থাৎ অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেলে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড হয়। অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হলে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড উৎপন্ন হয়। অক্সালোসাক্সিনিক অ্যাসিড হতে, আমার সাথে সাথে কয়েকবার বলো, অক্সালোসাক্সিনিক অ্যাসিড হতে এখনও কার্বন ডাইঅক্সাইড অপসারিত হলে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড উৎপন্ন হয়। অক্সালোসাক্সিনিক অ্যাসিড হতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ সমান আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হলে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। অক্সালোসাক্সিনিক অ্যাসিড হতে কার্বন ডাইঅক্সাইড অপসারণ মানে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। অক্সালোসাক্সিনিক অ্যাসিড হতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। আর যেহেতু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ অবশ্যই ডিকার্বক্সিলেজ এনজাইমের কাজ, তাহলে আমাদের এখানে শুধু উৎপন্ন হলো আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড। আচ্ছা, পরের ধাপে দেখো, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড হতে আলফা কিটোগ্লুটারিক ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে এখনও কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এবং এর সাথে এইচএস অর্থাৎ হাইড্রোজেন সালফাইড কোয়ে যুক্ত হয়ে সাকসিনাইল কোয়ে উৎপন্ন হয়। এ বিক্রিয়ায় নির্গত দুটি হাইড্রোজেন NAD+কে বিজারিত করে NADH+H+ উৎপন্ন করে। অর্থাৎ আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড হতে আলফা কিটোগ্লুটারিক ডিহাইড্রোজিনেজ অর্থাৎ ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে এখনও কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে ডিহাইড্রোজিনেজ এনজাইমের কাজ তো কার্বন ডাইঅক্সাইড বের করা নয়, বরং হাইড্রোজেনকে বের করা। তার মানে এখানে দুই অণু কিন্তু দুটো হাইড্রোজেন বের হতেই হবে এখনও কার্বন ডাইঅক্সাইড অপসারণের জন্য। দুটো হাইড্রোজেনকে অবশ্যই বের হতে হবে। এটা আমরা এখানে লিখে দিতে পারি যে 2 হাইড্রোজেন প্লাস এক অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। সত্যি কথা বলতে এখানে দুটো হাইড্রোজেন বের হওয়ার পর একটা অস্থিতিশীল কাঠামো তৈরি হয়ে যায়, তখন কার্বন ডাইঅক্সাইড না বের হয়ে আর উপায় থাকে না। তাই ডিকার্বক্সিলেশন জাতীয় এনজাইমের অনুপস্থিতিতেও এই কার্বন ডাইঅক্সাইডটা এখান থেকে বের হয়ে যায় এবং এর সাথে এইচএস কোয়ে যুক্ত হয়ে সাকসিনাইল কোয়ে উৎপন্ন হয়। অর্থাৎ এর সাথে হাইড্রোজেন সালফাইড কোয়ে যুক্ত হয়ে সাকসিনাইল কোয়ে উৎপন্ন হয়। দেখো এখানে কোয়ে যৌগ তৈরি হয়েছে। আমরা ইতিপূর্বে দেখেছিলাম পাইরুভিক অ্যাসিড সক্রিয়করণে যে কোয়ে জাতক বা অ্যাসিটাইল কোয়ে যুক্ত হয়েছিল তখনই যখন এক অণু কার্বন ডাইঅক্সাইড ও দুটো হাইড্রোজেন বের হয়ে গিয়েছিল পাইরুভিক অ্যাসিড থেকে। ঠিক একইভাবে এখানেও দেখো একটা কোয়ে হাইড্রোজেন সালফাইড কোয়ে যুক্ত হয়েছে তখনই যখন ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে এক অণু কার্বন ডাইঅক্সাইড এবং সেই সাথে দুই অণু হাইড্রোজেনও বের হয়ে গিয়েছিল। অর্থাৎ ঠিক একইভাবে ক্রেবস চক্রের 6 নম্বর ধাপে আরেকটা কোএনজাইম এ জাতীয় যৌগ তৈরি হয়েছে। এখানেও ঠিক একইভাবে এক অণু কার্বন ডাইঅক্সাইড এবং দুটো হাইড্রোজেনকে বের হতে হয়েছে, কিন্তু এখানে শুধুমাত্র ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করেছে, ডিকার্বক্সিলেজ এনজাইমের কাজ এখানে হয়নি, তার কারণ প্রয়োজন পড়ে নাই। এবং এর সাথে হাইড্রোজেন সালফাইড কোয়ে যুক্ত হয়ে সাকসিনাইল কোয়ে তৈরি করেছে। এই যৌগটার নাম সাকসিনাইল কোয়ে, মনে রাখা দরকারি। সাকসিনাইল কোয়ে উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই ধাপের উৎপাদ হচ্ছে সাকসিনাইল কোয়ে। এ বিক্রিয়ায় যে দুটো হাইড্রোজেন নির্গত হয়েছিল সেটা NADকে বিজারিত করে NADH+H+ উৎপন্ন করে। তো যে এই বিক্রিয়ায় যে দুটো হাইড্রোজেন নির্গত হয়েছিল সেটা NADকে বিজারিত করে NADH+H+ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে হিসাব দাঁড়ালো এক অণু কার্বন ডাইঅক্সাইড এবং দুই অণু হাইড্রোজেন ত্যাগ হয়ে যাবে এবং এরপরে যে গঠনটা থাকবে তার সাথে এইচএস কোয়ে যুক্ত হয়ে সাকসিনাইল কোয়ে তৈরি হবে। আচ্ছা, এর পরের ধাপে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ এনজাইমের প্রভাবে এডিপি এর উপস্থিতিতে সাকসিনাইল কোয়ে হতে কোয়ে মুক্ত হয়ে সাকসিনিক অ্যাসিড তৈরি হয়।
এ সময় এডিপি অজৈব ফসফেট ব্যবহার করে এটিপিতে পরিণত হয়। এক্ষেত্রে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ এনজাইম অর্থাৎ এখানেও সিনথেটেজ এনজাইমের প্রভাবে সাকসিনাইল কোয়ে হতে কোয়ে মুক্ত হয়ে সাকসিনিক অ্যাসিড তৈরি করে। অর্থাৎ এখানে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ এনজাইমের প্রভাবে সাকসিনাইল কোয়ে হতে কোয়ে মুক্ত হয়ে সাকসিনিক অ্যাসিড তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, ক্রেবস চক্রের প্রথম ধাপে সাইট্রেট সিনথেটেজ এনজাইমের প্রভাবে সাইট্রেট যৌগ অর্থাৎ সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলো, কিন্তু এখানে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ এনজাইমের প্রভাবে কেন সাকসিনাইল কোয়ে যৌগ উৎপন্ন না হয়ে সাকসিনিক অ্যাসিড তৈরি হলো? তাহলে কি প্রথম ধাপের সিনথেটেজ আর এই 7 নং ধাপের সিনথেটেজের মধ্যে পার্থক্য আছে? সত্যি বলতে হ্যাঁ, পার্থক্য আছে। বাস্তবে এটা তোমরা যখন উচ্চ শ্রেণীতে লেখাপড়া করবে তখন এটা দেখতে পারবে ক্রেবস চক্রের প্রথম ধাপে মূলত সিনথেটেজ এনজাইম নয়, বরং সিনথেজ নামে একটা এনজাইমকে ক্রিয়াশীল ধরা হয়। যেহেতু আমরা ছোট ক্লাসে অর্থাৎ 11-12 ক্লাসের জন্য যে বইগুলো লেখা হয় সবগুলোতেই সিনথেটেজ এনজাইম ব্যবহার করলেও যখন তোমরা উচ্চ শ্রেণীতে যাবে তখন এখানে সিনথেটেজ না বরং সিনথেজ নামে একটা এনজাইমকে পাবে। দেখো আমি তোমাকে দেখাই, দুই ধরনের যৌগ, একটা হচ্ছে সিনথেজ আর একটা হচ্ছে সিনথেটেজ। সিনথেজ আর সিনথেটেজ, সিনথেজ বা সিনথেটেজ এই দুটো যৌগের মধ্যে কিছুটা পার্থক্য আছে। সিনথেজ অর্থ হচ্ছে এটা নতুন যৌগ উৎপাদন, সিনথেজ মানে উৎপাদন, এটা নতুন যৌগ উৎপাদন করবে এটাও নতুন যৌগ উৎপাদন করবে, কিন্তু এই উৎপাদনের সময় এটিপি বা শক্তি লাগবে। এটিপি প্রয়োজন, এটি উৎপাদনের জন্য এটিপি অবশ্যই প্রয়োজন। সিনথেজেও হয়তো শক্তির প্রয়োজন আছে, কিন্তু যেহেতু অ্যাসিটাইল কোয়েতে একটা থায়োস্টার বন্ড থাকে, এই থায়োস্টার বন্ডটা ভাঙার থেকেই মূলত এই নতুন যৌগ উৎপাদনের শক্তিটা পায়, অর্থাৎ এখানে এটিপির প্রয়োজন নেই। কিন্তু সিনথেটেজ এনজাইমের ক্ষেত্রে অবশ্যই এটিপি প্রয়োজন হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে বইতে কি ভুল দেওয়া? সত্যি কথা বলতে এটা বইয়ের ভুল নয়, বরং বিক্রিয়া পদ্ধতির সার্বজনীনতার সীমাবদ্ধতা। যেহেতু সিনথেজ এবং সিনথেটেজ উভয় নতুন যৌগ উৎপাদনে ব্যবহৃত হয়, তাই শুধুমাত্র সিনথেটেজ দিয়েই সব ধরনের বিক্রিয়া ইতোপূর্বে করা হতো। কিন্তু পরবর্তীতে এই দুটো বিক্রিয়ার মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যের বিভ্রান্তি দূর করতে আইইউবিএমবি অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে এই দুটোর মধ্যে বিভ্রান্তি দূর করার জন্য আমরা নতুন এক ধরনের যৌগকে ব্যবহার করব, সেটার নাম হচ্ছে সিনথেজ, যেটা সরাসরি একটা নতুন যৌগ তৈরি করতে পারবে, আর সিনথেটেজ এটা নতুন যৌগ উৎপাদন করতে অবশ্যই শক্তিকে কাজে লাগাবে। নামকরণে এই সিনথেজ এনজাইম যেই যৌগের সাথে যুক্ত থাকে উৎপাদ হিসেবে সেই যৌগের জাতককেই উৎপন্ন করে। তার অর্থ হলো শুধুমাত্র নামকরণ দেখেই আমরা বলে দিতে পারবো যে এই সিনথেজ এনজাইমটা কি যৌগ বা কোন যৌগ তৈরি করবে। কিন্তু সিনথেটেজের ক্ষেত্রে নতুন যৌগ উৎপাদন করবে তেমন কোনো নিয়মকানুন ছাড়াই, অর্থাৎ যে কোনো যৌগ তৈরি হতে পারে। অর্থাৎ এই সিনথেটেজ এনজাইমটা কাজ করছে লাইগেজ এনজাইমের মতো। তাই আইইউবিএমবি অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে এই বিভ্রান্তিটা দূর করার জন্য আমরা একটা যৌগ নাম দেব সিনথেজ অর্থাৎ সরাসরি উৎপাদন, আর সিনথেটেজ নতুন যৌগ উৎপাদন। সিনথেজ অর্থ হচ্ছে সরলভাবে উৎপাদন, আর সিনথেটেজ সেটা কিছুটা জটিল প্রক্রিয়া উৎপাদন, এবং অধিকাংশ ক্ষেত্রে এ থেকে উৎপন্ন যৌগের নাম মুখস্থ না করে বলার উপায় নেই। তাহলে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার রাখবো, অর্থাৎ আমাদের বইগুলোতে সাইট্রেট সিনথেটেজ এনজাইম থাকলেও এটা মূলত একটা সিনথেজ এনজাইম, নট সিনথেটেজ। সত্যি কথা বলতে সিনথেটেজ দিয়েই আমাদের ইতোপূর্বে সব বইগুলো লেখা, এবং আমরা এই লেভেলে অর্থাৎ 11-12 ক্লাসে সিনথেটেজ দিয়েই আমাদের বিক্রিয়াগুলোকে শিখতে হয়। কিন্তু উচ্চ শ্রেণীতে গেলে অবশ্যই তোমরা দেখবে এখানে সিনথেজ এনজাইমের প্রভাবে অর্থাৎ সাইট্রেট সিনথেজ এনজাইমের প্রভাবেই ক্রেবস চক্রের প্রথম বিক্রিয়াটা হয়, আর 7 নম্বর বিক্রিয়াতে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ এনজাইমটা ব্যবহার হয়। অর্থাৎ এক্ষেত্রে এমন একটা যৌগ তৈরি হবে যেটা মোটামুটি সম্পর্ক বোঝার উপায় নেই। সহজ কথায় সাকসিনাইল কোয়ে সিনথেটেজ
এটা সাকসিনাইল কোয়ের উপরে কাজ করবে এবং নতুন একটা যৌগ তৈরি করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাকসিনাইল কোয়ে সিনথেটেজ এনজাইমের প্রভাবে এডিপি এর উপস্থিতিতে সাকসিনাইল কোয়ে হতে কোয়ে মুক্ত হয়ে সাকসিনিক অ্যাসিড তৈরি করে, অর্থাৎ এক্ষেত্রে সাকসিনাইল কোয়ে থেকে একটা কোয়েকে মুক্ত করার কাজ করেছে। এক্ষেত্রে আমরা শুধু এই জিনিসটা মনে রাখবো যে ক্রেবস চক্রের প্রথম বিক্রিয়াটায় সাইট্রেস সিনথেজ এনজাইম কাজ করে, ঠিক সাইট্রেট যৌগ তৈরি করেছে। অপরদিকে 7 নম্বর ধাপে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ এনজাইম কাজ করেছে, মূলত এটা একটা লাইগেজ এনজাইম। অর্থাৎ আমরা বলতে পারি সাকসিনাইল কোয়ে লাইগেজ এনজাইমের প্রভাবে এডিপি এর উপস্থিতিতে সাকসিনাইল কোয়ে হতে একটা কোয়ে মুক্ত হয়ে যায়। কোয়ে মুক্ত হলে সেটা সাকসিনিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। যেমন আমরা যদি এই বিক্রিয়াটাকে একটু হাতে কলমে দেখতে চাই বা বিস্তারিতভাবে শিখতে চাই, তাহলে দেখো প্রথমত সাকসিনাইল কোয়ে, প্রথমত এখানে আছে সাকসিনাইল কোয়ে হতে কোয়ে মুক্ত, অর্থাৎ সাকসিনাইল কোয়ে। প্রথমত আমাদের সাকসিনাইল কোয়ে এটা দেখতে কেমন আমরা জানি, এটা 4 কার্বন বিশিষ্ট যৌগ, অর্থাৎ 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন। প্রথম কার্বনের সাথে অক্সিজেন আর এই দিকে আছে কোএনজাইম এ। আমরা জানি কোএনজাইমে একা একা থাকতে পারে না, একা একা কার্বনের সাথে সংযুক্ত হতে পারে না, এর সাথে একটা থায়োস্টার বা সালফার বন্ডের প্রয়োজন। এই বন্ডটা অত্যন্ত শক্তিশালী, থায়োস্টার বন্ড। তাহলে এখানে একটা বিষয় আমরা জানতে পারলাম যে কোএনজাইমে একা একা থাকতে পারে না, এর সাথে সবসময় একটা সালফার বা থায়োস্টার বন্ডের প্রয়োজন হয়। পরবর্তীতে অন্য কার্বনগুলোর সাথে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, সবার শেষে একটা কার্বক্সিল গ্রুপ, এক্ষেত্রে এই যে সাকসিনাইল কোয়ে এর সাথে কোষ থেকে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হবে। ইনঅর্গানিক ফসফেট মিলে আমাদের যে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ এনজাইমের কার্যকারিতায় এটা সাকসিনেট ফসফেটে পরিণত হবে। তাহলে গঠনটা কেমন হবে? সাকসিনেট ফসফেট একইভাবে 4টা কার্বন দিয়ে দেই। সাকসিনেট ফসফেট হচ্ছে কার্বন, অন্যগুলোতে হাইড্রোজেন শুধু কোএনজাইমের জায়গাটা ফাঁকা রেখেছি, বাকি সব একই। এখানে কোএনজাইমের সাথে যে থায়োস্টার বন্ড সহ আলাদা হয়ে যাচ্ছে, আর কোষ থেকে একটা হাইড্রোজেন গ্রহণ করে নিচ্ছে, কোয়ে এসএইচ। এখন এটা হচ্ছে সাকসিনেট ফসফেট। এটা হচ্ছে সাকসিনেট না, সরি, মূলত সাকসিনাইল ফসফেট। এই সাকসিনাইল ফসফেট এনজাইম বা হিস্টিডিন এনজাইমের প্রভাবে, অর্থাৎ এটাকে বলা হয় এনজাইম হিসের প্রভাবে, অর্থাৎ হিস্টিডিন এনজাইমের প্রভাবে, ব্র্যাকেটে লিখে দিই হিস্টিডিন এনজাইমের প্রভাবে সাকসিনিক অ্যাসিডে পরিণত হয়। এবার সাকসিনিক অ্যাসিডটা কেমন? 4টা কার্বন একইভাবে সবার শেষে রাখো এবং এদিকে হাইড্রোজেন দাও, অক্সিজেন দাও। এখানে একটা অক্সিজেন কিন্তু চলে আসবে এবং একটা মাইনাস থেকে যাবে। এখন কথা হচ্ছে, ভাই এই অক্সিজেনটা কোথা থেকে এলো? এই অক্সিজেনটা মূলত এসেছে পানির ইলেকট্রোলাইসিস থেকে, অর্থাৎ সালোক বিভাজনের সময় আমরা জানি পানি বিভাজিত হয়ে হাইড্রোজেন এবং অক্সিজেনে বিভাজন হয়ে যায়। সেই অক্সিজেনটা কোষেই থাকে, মাইটোকন্ড্রিয়াতে থাকে, সেখান থেকে অক্সিজেনটা গৃহীত হয়েছে। এটা কিন্তু কোনো ফসফেট বা ওই টাইপের ওখান থেকে আসেনি। যেমন তোমাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া ফসফেট গ্রুপে তো PO4- থাকে, থাকে, তাহলে এখান থেকে কেন একটা অক্সিজেন নিয়ে PO3- হিসেবে বের হতে পারতো না? কিন্তু না, অজৈব ফসফেট বলতে PO4- কেই বোঝায়। আর
ফসফেট সবসময় 4টা অক্সিজেনের সাথেই থাকে, কখনো 3টা অক্সিজেন হতে পারে না, কারণ এই বন্ধনটা ভাঙা অনেক শক্তি লাগে। তাই এখানে যে অক্সিজেনটা এসেছে সেটা কখনোই ফসফেট থেকে আসেনি, বরং এসেছে সালোক বিভাজন থেকে, অর্থাৎ পানির ইলেকট্রোলাইসিসের মাধ্যমে প্রাপ্ত অক্সিজেন থেকে। আর এর হাইড্রোজেনটা কিন্তু আগে গিয়েছিল আমাদের থায়োস্টার বন্ডের কাছে। ওকে, এর পরবর্তীতে এই যে এনজাইম হিস ছিল, এই এনজাইম হিসের সাথে এই ইনঅর্গানিক ফসফেটটা যুক্ত হয়ে যাবে। ইনঅর্গানিক হিসের সাথে এই ইনঅর্গানিক ফসফেট গ্রুপটা কিন্তু যুক্ত হয়ে যাবে। পরবর্তীতে ইনঅর্গানিক ফসফেটযুক্ত এই এনজাইম হিস এডিপি এর সাথে যুক্ত হবে। এ সময় এটিপি তৈরি হবে এবং এনজাইম হিস অপরিবর্তিত অবস্থায় আবার থেকে যাবে, অর্থাৎ হিস্টিডিন এনজাইম। এই এনজাইম হিসটা এককভাবে থেকে গেল এবং এডিপি থেকে আমরা এটিপি তৈরি হলো। এই একটা প্রসেস, এটা কিন্তু একটা দুঃখিত, এটা কিন্তু একটা প্রসেস এবং এটা একটা জটিল প্রসেস। আমাদের বইয়ে সাধারণত খুব সহজভাবে এই প্রক্রিয়াটা দেওয়া হয়েছে, কারণ এতগুলো আসলে উচ্চ শ্রেণীর আলোচনা, তো আমি দেখিয়ে দিলাম। আমাদের বইয়ে সাধারণত দেওয়া আছে সাকসিনাইল কোয়ে থেকে এই যে আমাদের কাঙ্ক্ষিত সাকসিনাইক অ্যাসিড বা সাকসিনাইক বা সাকসিনিক অ্যাসিড যেটাই বলো, এই সাকসিনিক অ্যাসিডে পরিণত হলো। আমাদের বইয়ে সাধারণত দেওয়া আছে যে সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড রূপান্তরের একটা সরল প্রক্রিয়া, এবং প্রায় সব বইতে এটাই থাকে, কিন্তু উচ্চ শ্রেণীর আলোচনা এটা একটা জটিল প্রসেস। এমনকি তোমাদের উদ্ভিদ শারীরতত্ত্বে প্রায় সবগুলো বিক্রিয়াই যথেষ্ট জটিল প্রসেসে আসে। তাই আমাদের সব থেকে ভালো হয় বইয়ে যেমন আছে আমরা মুখস্থ করে যাব, কারণ পরীক্ষার হলে এত কঠিন বিক্রিয়া মাথায় রাখার কোনো সুযোগ নেই এবং আমরা বারবার প্র্যাকটিসে এটা মনে রাখতে পারবো। তাহলে এবার বিক্রিয়াটা আরেকবার একটু আমরা দেখি বিক্রিয়াটাতে কি ঘটেছে। প্রথমত সাকসিনাইল কোয়ে কোষ থেকে একটা ইনঅর্গানিক ফসফেট নিয়েছে। এই ইনঅর্গানিক ফসফেট নিয়ে সেটা সাকসিনাইল ফসফেটে পরিণত হয়েছে এবং কোএনজাইম আলাদাভাবে মুক্ত অবস্থায় থেকে গেছে এবং কোএনজাইমের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, যেটা কোষে আগের থেকেই ছিল। কোষে আগের থেকেই থাকে কেন? কারণ পানি বিভাজনের মাধ্যমে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি হয়ে থাকে, যার হাইড্রোজেনটা এখানে গিয়েছে আর অক্সিজেনটা পরবর্তীতে সাকসিনাইল ফসফেটের সাথে যুক্ত হয়ে সাকসিনিক অ্যাসিডে পরিণত করেছিল। এই ইনঅর্গানিক ফসফেট মানে ফসফেট গ্রুপ PO4- সেটা দেখানোর জন্য আমি এটা দিয়েছি, এখানে ইনঅর্গানিক ফসফেটই তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এর সাথে কোএনজাইমটা আলাদাভাবে যুক্ত হলো। এর পরবর্তীতে এই যে সাকসিনাইল ফসফেট এনজাইম হিসের সক্রিয়তায় সাকসিনাইক অ্যাসিডে পরিণত হবে। সে সময় এনজাইম হিস এই ফসফেট গ্রুপটাকে করায়ত্ত করবে, ফসফেট গ্রুপটাকে নিয়ে নিবে এবং CO পড়ে থাকার কথা ছিল, কিন্তু পানির সালোক বিভাজনের মাধ্যমে এই অক্সিজেনটা আমরা পেয়েছি। অর্থাৎ আমরা এখানে লিখে রাখি যে অক্সিজেনটা, যে বাড়তি অক্সিজেনটা এলো, এটা হাইড্রোলাইসিস প্রাপ্ত। একইভাবে এই যে হাইড্রোজেনটা ছিল, হাইড্রোলাইসিস প্রাপ্ত, আমরা এটা লিখে রাখলাম যাতে আমাদের কনফিউশনটা না হয়। এর পরবর্তীতে এই যে এনজাইম হিস ইনঅর্গানিক ফসফেটটা নিল, পরবর্তীতে এটা এডিপি এর সাথে যুক্ত হয়ে এটিপিতে তৈরি করবে। এডিপি এই ইনঅর্গানিক ফসফেটটা নিজের করায়ত্ত করবে এবং এটিপিতে রূপান্তরিত হয়ে যাবে, আর এনজাইম হিস আবার সক্রিয় হয়ে পুনরায় বিক্রিয়া করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এনজাইম হিস আবার এখানে যে কাজ শুরু করবে, এটাই মূলত একটা চক্র হিসেবে চলতে থাকবে। তাহলে আমরা বিষয়টা সম্পূর্ণ পরিষ্কার থাকলাম। যদি আরও একবার ক্লিয়ার থাকে আরও একবার বলি, প্রথমত সাকসিনাইল কোয়ে ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে সাকসিনাইল ফসফেটে পরিণত হলো এবং কোএনজাইমকে মুক্ত করলো, আর সাকসিনাইল ফসফেট হিস্টিডিন এনজাইমের প্রভাবে সাকসিনিক অ্যাসিডে পরিণত হলো এবং হিস্টিডিন এনজাইমের সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হলো। ইনঅর্গানিক ফসফেট যুক্ত হিস্টিডিন এনজাইম এডিপি এর সাথে সংযুক্ত হয়ে এটিপিতে পরিণত হলো। এটাই হচ্ছে মূলত এটিপি তৈরির ধাপ, আর এটাই আমাদের বইয়ের 7 নম্বর ধাপে বোঝানো হয়েছে। যদিও প্রসেসটা অনেকটা জটিল এবং অনেক বড়, কিন্তু সহজ ভাষায় আমাদের মুখস্থ করতে হবে এইভাবে যে সাকসিনাইল কোয়ে সিনথেটেজ এনজাইমের প্রভাবে সাকসিনাইল কোয়ে একটা কোয়ে মুক্ত হয়ে যায় আর সাকসিনিক অ্যাসিডে পরিণত হয়। অত ডিপে আমাদের
বইয়ে দেয়া নেই যখন আমাদেরও যাওয়ার দরকার নেই। এ সময় এডিপি অজৈব ফসফেট ব্যবহার করে এটিপিতে পরিণত হয়। কিন্তু যেহেতু আমাদের সৃজনশীল মন, আমাদের মনে প্রশ্ন আসে যে কেবল কি কোএনজাইম মুক্ত হয়ে গেলেই এটিপি তৈরি হয়ে গেল? না। সেই উত্তরটা দেওয়ার জন্যই তোমাদেরকে এটা করে দেখালাম যে না, এত সহজে সাকসিনাইল কোএনজাইম এ থেকে কোএনজাইমে মুক্ত হয়ে গেলেই আমরা এটিপি পাচ্ছি না কিংবা সাকসিনিক অ্যাসিড পাচ্ছি না। এটা একটা বড় প্রসেস। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তো পরের ধাপে দেখো, এফএডি এর উপস্থিতিতে সাকসিনিক ডিহাইড্রোজিনেস এনজাইমের প্রভাবে সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিডে পরিণত হয়। এই বিক্রিয়ায় হাইড্রোজেন গ্রহণের ফলে এফএডি হতে এফএডিএস2 উৎপন্ন হয়। অর্থাৎ এখানে সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিডে পরিণত হচ্ছে হাইড্রোজেন মুক্ত করার মাধ্যমে। আমরা জানি কি না, সাকসিনিক অ্যাসিড থেকে যদি দুটো হাইড্রোজেন বের করে দেই তাহলে সেটা ফিউমারিক অ্যাসিডে পরিণত হয়। কিভাবে দেখো, আমরা আমাদের বিক্রিয়ায় সাকসিনিক অ্যাসিড দেখেছি। সাকসিনিক অ্যাসিড আমরা জানি COOH CH2 বা এভাবে দেই CH CH আর COOH। এটা মূলত সাকসিনিক অ্যাসিড, ঠিক আছে না? এটা মূলত সাকসিনিক অ্যাসিড। এবার এখান থেকে যদি দুটো হাইড্রোজেন আমি ত্যাগ করে দেই, মানে ফিউমারিক অ্যাসিডের সংকেতটা দেখো, ফিউমারিক অ্যাসিডটা হচ্ছে COOH, এবার CH, দুটো হাইড্রোজেন বন্ড H প্লাস COOH। অর্থাৎ খেয়াল করো, আগে কার্বনের সাথে দুটো করে হাইড্রোজেন ছিল, কিন্তু এবার দেখো দুটো হাইড্রোজেন ত্যাগ হয়ে একটা ডবল বন্ড চলে আসছে। এটাই মূলত ফিউমারিক অ্যাসিড। তাহলে আমরা নিশ্চিত থাকলাম যে দুটো হাইড্রোজেন ডিহাইড্রোজিনেস এনজাইমের প্রভাবে, অবশ্যই যেহেতু এখানে হাইড্রোজেন চলে গিয়েছে তাহলে ডিহাইড্রোজিনেস এনজাইমের প্রভাবেই আমরা বলতে পারি ফিউমারিক অ্যাসিডটা তৈরি হয়েছে। আশা করি এটা বুঝতে কারো কষ্ট হবে না। এই যে হাইড্রোজেনটা ত্যাগ হয়ে গেল, এই হাইড্রোজেনটা কে গ্রহণ করলো? হাইড্রোজেন দুটো কে গ্রহণ করলো জানো? একটা এফএডি এই দুটো হাইড্রোজেন গ্রহণ করে FADH2 পরিণত হলো। সেটা এখানে বলেছে, এফএডি এর উপস্থিতিতে সাকসিনিক ডিহাইড্রোজিনেস এনজাইমের প্রভাবে সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিডে পরিণত হয় এবং এই বিক্রিয়ায় হাইড্রোজেন গ্রহণের ফলে এফএডি হতে FADH2 উৎপন্ন হয়। এর পরের ধাপে যাই। ফিউমারিক অ্যাসিড এ পর্যায়ে ফিউমারেজ এনজাইমের প্রভাবে এখনও পানি গ্রহণ করে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ ফিউমারিক অ্যাসিড এখনও পানি গ্রহণ করে ম্যালিক অ্যাসিডে পরিণত হবে। অর্থাৎ ফিউমারিক অ্যাসিড ফিউমারেজ এনজাইমের প্রভাবে, ফিউমারেজ এনজাইম অর্থ হচ্ছে যে এনজাইম হয় এটা ফিউমার জাতক কোনো যৌগের উপর কাজ করবে, নয় কোনো যৌগের উপর কাজ করে ফিউমার জাতকে পরিণত করবে, এটাই তো এনজাইমের অর্থ। তবে এর একটা নাম হচ্ছে ফিউমারেট হাইড্রেটেস। এই এনজাইমের প্রভাবে কি হয়েছে, ফিউমারিক অ্যাসিড এখনও পানি গ্রহণ করে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়েছে। অর্থাৎ এখানে ফিউমারিক অ্যাসিড এ পর্যায়ে ফিউমারেজ এনজাইমের প্রভাবে। আচ্ছা, ফিউমারেজ এনজাইম অর্থ হচ্ছে যেহেতু ফিউমারিক অ্যাসিডের উপর কাজ করছে তাই ফিউমারেজ এনজাইম। যদি অন্য কোনো অ্যাসিডের উপর কাজ করতো তাহলে ধরে নিতাম সেটা ফিউমার জাতকের কোনো একটা অ্যাসিডে পরিণত করবে, কিন্তু এখন ফিউমারিক অ্যাসিডের উপর কাজ করছে, তার মানে ফিউমারেজ এনজাইম নামটা যথার্থ। কিন্তু আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে ফিউমারেট হাইড্রেটেজ। এর একটা নাম হচ্ছে ফিউমারেট হাইড্রেটেজ। এ কি করে, পানি সংযুক্ত করে। হাইড্রেটেজ মানেই পানি সংযুক্ত করা, তো এর কাজ হচ্ছে পানি সংযোজন করা। তো এখানে বলেছে ফিউমারেজ এনজাইমের প্রভাবে এখনও পানি গ্রহণ করে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। দেখো, আমরা আগে ফিউমারিক অ্যাসিড করেছিলাম, এখন এর সাথে এখনও পানি যুক্ত হবে। এখনও পানি মানে আমরা জানি H প্লাস OH মাইনাস, ঠিক আছে না? এখন এই ফিউমারিক অ্যাসিডের দেখো ডবল বন্ড আছে, এই ডবল বন্ডটা প্রথমত ভেঙে যাবে এবং একটাতে হাইড্রোজেন এবং একটাতে OH মাইনাস সংযুক্ত হয়ে যাবে। দেখো কিভাবে, COOH থাকলো, কার্বন 4টা দিয়ে নিলাম, COOH থাকলো। এইবার যে কোনো একটাতে হাইড্রোজেন যুক্ত করব এবং অপরটাতে OH মাইনাস যুক্ত করব। এই হয়ে গেল আমাদের
ম্যালিক অ্যাসিড, এটাই আমাদের ম্যালিক অ্যাসিড। অর্থাৎ ফিউমারিক অ্যাসিডের সাথে এখনো পানি যুক্ত হয়ে গেলে সেটা ম্যালিক অ্যাসিডে পরিণত হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে যেটা বললো যে ফিউমারিক অ্যাসিডে ফিউমারেজ এনজাইমের প্রভাবে বা ফিউমারেট হাইড্রেটেজ এনজাইমের প্রভাবে এখনো পানি সংযুক্ত হলে, অর্থাৎ এখানে ফিউমারেজ ফিউমারেজ বা ফিউমারেট হাইড্রেটেজ এনজাইমের প্রভাবে এখনো পানি যুক্ত হবে, এখনো পানিযুক্ত হয়ে ম্যালিক অ্যাসিডে পরিণত হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে মনে রাখতে পারি ফিউমারিক অ্যাসিডে ফিউমারেট হাইড্রেটেজ বা ফিউমারেজ এনজাইমের প্রভাবে এখনো পানিযুক্ত হয়ে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়, অর্থাৎ ফিউমারিক অ্যাসিডের সাথে পানিযুক্ত হয়ে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। এবার সর্বশেষ ধাপটা দেখি, সেটা হচ্ছে ক্রেবস চক্রের চূড়ান্ত পর্যায়ে ম্যালিক ডিহাইড্রোজিনেস এনজাইমের কার্যকারিতায় ম্যালিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট যৌগ অক্সালিক অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়। এ সময় হাইড্রোজেন গ্রহণ করে NAD+ হতে NADH+H+ উৎপন্ন হয়। অর্থাৎ ক্রেবস চক্রের চূড়ান্ত পর্যায়ে ম্যালিক ডিহাইড্রোজিনেস এনজাইমের কার্যকারিতায় ম্যালিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ আমরা যদি এটা একটু দেখতে চাই যে এই যে ম্যালিক অ্যাসিড থেকে কি করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়, আমরা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হয়তোবা জানি না, কিন্তু অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে এবং এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যাবে। অর্থাৎ একই কার্বনের দুটো হাইড্রোজেন অপসারিত হয়ে যাবে। অর্থাৎ অ্যালকোহল গ্রুপযুক্ত, অর্থাৎ OH হাইড্রক্সিল, অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপযুক্ত, অর্থাৎ OH- গ্রুপের কার্বন থেকেই দুটো হাইড্রোজেন অপসারিত হয়ে যাবে। আমরা একটু অপর পেজে দেখি। প্রথমত আমরা একটু দেখি ম্যালিক অ্যাসিডটা আবার। 1 2 3 4 COOH COOH CHHOH, এটাই তো। এবার এখান থেকে দুটো হাইড্রোজেন অর্থাৎ ডিহাইড্রোজেনেস এনজাইমের প্রভাবে যে কার্বনটাতে OH ছিল ওখান থেকেই হাইড্রোজেন দুটো অপসারিত হবে। দেখো COOH সি 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 OOH CHH, কোনো অসুবিধা নেই। এইবার এই কার্বনের একটা হাইড্রোজেন ত্যাগ হয়ে একটা অক্সিজেন সংযোজিত হবে। বাস, এখানে OH ছিল, সেখান থেকে অক্সিজেন সংযুক্ত হলো, ফলে এখান থেকে টোটাল 2টা হাইড্রোজেন অপসারিত হলো, 2 হাইড্রোজেন অপসারিত হয়ে গেল। এই যে গঠনটা পেলাম এটাকে বলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আমরা পেলাম। এবার এই যে দুটো হাইড্রোজেন মুক্ত হলো, লিখেছে এ সময় এই হাইড্রোজেন গ্রহণ করে NAD হতে NADH+H+ উৎপন্ন হয়। অর্থাৎ আমরা আরেকটা NADH+H+ পেয়ে গেলাম। অর্থাৎ NAD এর সাথে এই দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে NADH+H+ উৎপন্ন হলো। আশা করি আমাদের এই ধাপটা একদম পরিষ্কার। এক্ষেত্রে আমরা একটা বিষয় নিশ্চিত থাকতে পারি, যেখানেই ডিহাইড্রোজিনেস এনজাইম সেখানে একটা না একটা উচ্চ শক্তি সম্পন্ন যৌগ উৎপন্ন হবে, হয় NADH2 নয় FADH2 এরকম। এখন দেখি এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ক্রেবস চক্র শুরু করার জন্য পুনরায় অ্যাসিটাইল কোয়ের সাথে সংযুক্ত হয়। অর্থাৎ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ক্রেবস চক্র শুরু করার জন্য পুনরায় অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে যায়। তো এভাবে আমাদের বিক্রিয়াটা শেষ হলো। এখন যদি বলো ভাইয়া অ্যাসিটাইল কোয়ের গঠনটা কেমন, বা অ্যাসিটাইল কোয়ের সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যুক্ত হয়ে কিভাবে সাইট্রিক অ্যাসিড তৈরি করে, এর বিক্রিয়াটা আমাদের একটু দেখাই দেয়। তোমরা যদি বলো তোমাদের জন্য আমি একটু বিক্রিয়াটা তাহলে দেখাই দেই। ওকে, দেখো প্রথমে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা CCCC OOH, অক্সিজেন H,
ডবল এইচ। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যাসিটাইল কোয়ে, তোমরা কি অ্যাসিটাইল কোয়ের সংকেতটা পারো? CH3CO এস কোএনজাইম এ, অর্থাৎ খুব সহজ বিক্রিয়া CH3COS এটা এবার সাইট্রেট সিনথেটেজ নয়, সাইট্রেট সিনথেজ। দেখো যদি আমাদের বইগুলোতে সাইট্রেট সিনথেটেজ দেওয়া আছে, কিন্তু নিঃসন্দেহে এটা সাইট্রেট সিনথেজ এনজাইম। আধুনিক তত্ত্ব অনুসারে এটা সাইট্রেট সিনথেজ, নট সিনথেটেজ, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই সাইট্রেট সিনথেজ এনজাইমের প্রভাবে একটা মধ্যবর্তী যৌগ তৈরি করে যার নাম সাইট্রাইল কোয়ে। এটার সংকেত হচ্ছে COOH, COO CO এর সাথে কোয়েটা যুক্ত হবে SCOA। এটার নাম হচ্ছে সাইট্রাইল কোয়ে। এইবার এই সাইট্রাইল কোয়ে এখনো পানির মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত সাইট্রেট বা সাইট্রিক অ্যাসিডে পরিণত হবে। তো প্রথমত বিক্রিয়া অনুসারে এটা সাইট্রেটে পরিণত হচ্ছে, যার সংকেত হচ্ছে সি ডবল ডি সি CH2 COH COH C ডবল ও CH2 C, এখানে ও, এখানে সি ডবল ও বলতে গেলে অত লাগবে না, সি ডবল ও সি ডবল ও সি ডবল ও। এখন কোষে যে পানির বিভাজনের মাধ্যমে বা হাইড্রোলাইসিসের মাধ্যমে আমরা জানি সবসময় হাইড্রোজেন থেকেই যায়, তো পরবর্তীতে এই হাইড্রোজেন যুক্ত হয়ে আমাদের কাঙ্ক্ষিত সেই COOH CH2 COH COOH CH2 COOH, অর্থাৎ এই আমাদের সেই সাইট্রিক অ্যাসিড পরিণত হলো। আর এটার নাম ছিল সাইট্রেট, যেহেতু হাইড্রোজেন এখানে নেই তাই এটার নাম হচ্ছে সাইট্রেট। আর আমরা পেলাম সাইট্রিক অ্যাসিড, আমাদের কাঙ্ক্ষিত, অর্থাৎ আমরা আমাদের প্রথম বিক্রিয়াটা কমপ্লিট করে ফেললাম। এটাই কিন্তু ক্রেবস চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্রের প্রথম ধাপ, যেখানে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে এবং 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এ দুটো বিক্রিয়া করে 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিডে পরিণত হয় 6 কার্বন। ওকে, তাহলে আমরা নিশ্চিতভাবে দেখতে পেলাম যে কিভাবে এই বিক্রিয়াটা ঘটে। এটা মূলত প্রথম ধাপ। তো আমরা এই বিক্রিয়াটা আরেকটু নিচে যাওয়ার আগে আমরা এই বিক্রিয়াটা আরেকবার রিভাইজ দিয়ে আসবো, কেমন হয়? চলো আমরা বিক্রিয়াটা আরেকবার রিভাইজ দিয়ে ফেলি। তো এই বিক্রিয়ার প্রথমেই দেখো সাইট্রেট সিনথেজ এনজাইম, আসলে সিনথেটেজ আছে আমি বারবার বলছি, এটা মূলত সিনথেজ এনজাইম। তো পড়ানোর সময় আমার একটু বিভ্রান্তি হতে পারে, তো আমার সাথে তোমরা একটু মানে তোমরা সিনথেটেজ লেখো, অসুবিধা নেই, কিন্তু মেইন আমি জানিয়ে রাখলাম যে এটা মূলত সিনথেজ এনজাইম, যার কাজ মূলত সরলভাবে কোনো একটা যৌগ তৈরি করা, সেটাই তৈরি করা। উপসর্গ হিসেবে যে যৌগটা আছে, উপসর্গ হিসেবে দেখো এখানে আছে সাইট্রেট, অর্থাৎ এই যে যৌগটা তৈরি করবে অবশ্যই সাইট্রিক অ্যাসিড। আমরা বিক্রিয়া দেখে ফেলেছি, এখন আমাদের ভালোভাবে মনে থাকার কথা। তো প্রথমেই সাইট্রেট সিনথেটেজ এনজাইমের প্রভাবে অ্যাসিটাইল কোয়ে, ও এখানে আমরা অ্যাসিটাইল কোয়েটা দিতে পারিনি, এখানে দেখো সাইট্রিল কোয়ে, এই বিক্রিয়া যাওয়ার সময় একটা অ্যাসিটাইল কোয়ে কোএ এসএইচ কোএসএইচ মানে অর্থাৎ কোএনজাইমটা কিন্তু আলাদা হয়ে পড়ে গেছিল, কোএনজাইমটা আলাদা হয়ে পড়েছে। তো সেটাই এখানে দেখো
সাইটের সিনথেটেজ এনজাইমের প্রভাবে অ্যাসিটাইল কোয়ে 4 কার্বন বিশিষ্ট যৌগ অক্সালিক অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিডে পরিণত করে এ সময় কোয়ে মুক্ত হয়। অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে অক্সালিক অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। আমার সাথে কয়েকবার বলো, অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। এটাই ক্রেবস চক্রের প্রথম বিক্রিয়া। ক্রেবস চক্রের প্রথম বিক্রিয়া আমার সাথে বলো, অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড। 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 অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সমান সাইট্রিক অ্যাসিড। অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সমান সাইট্রিক অ্যাসিড। অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সমান সাইট্রিক অ্যাসিড। অ্যাসিটাইল কোয়ে প্লাস অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সমান সাইট্রিক অ্যাসিড। অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সমান সাইট্রিক অ্যাসিড। অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সমান সাইট্রিক অ্যাসিড। আর এ সময় সাইট্রেট সিনথেটেজ এনজাইম কাজ করে। সাইট্রেট সিনথেটেজ এনজাইম, তাহলে বলো আবার, অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সাইট্রেট সিনথেজ সাইট্রিক অ্যাসিড। অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সাইট্রেট সিনথেজ সাইট্রিক অ্যাসিড। অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সাইট্রেট সিনথেটেজ সমান সাইট্রিক অ্যাসিড। অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সাইট্রেট সিনথেজ সমান সাইট্রিক অ্যাসিড। অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সাইট্রেট সিনথেজ সমান সাইট্রিক অ্যাসিড। অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সাইট্রেট সিনথেজ সমান সাইট্রিক অ্যাসিড। আর এ সময় কোয়েটা মুক্ত হয়। এবার দ্বিতীয় ধাপে যে সাইট্রিক অ্যাসিডটা উৎপন্ন হলো সেটা অ্যাকোনাইটেজ এনজাইমের প্রভাবে অ্যাকোনাইটিক অ্যাসিডে পরিণত হয়। এ সময় একটা এখনো পানি মুক্ত হয়ে যায়। অর্থাৎ অ্যাকোনাইটেজ এনজাইমের প্রভাবে সাইট্রিক অ্যাসিড থেকে এখনো পানি দূরীভূত হয় এবং সিস অ্যাকোনাইটিক অ্যাসিডে উৎপন্ন করে। আচ্ছা, এই বিক্রিয়াটা কিভাবে ভাই একটু দেখাই দিন। বাস্তবে তোমরা বিভিন্ন জায়গা থেকে সম্ভবত এই বিক্রিয়াগুলো দেখে শেখো না, তার কারণ হচ্ছে সম্ভবত আমাদের হাতে সময় কম থাকে, এই কারণে শিক্ষকরা তোমাদেরকে এই ধরনের বিক্রিয়া সাধারণত শেখায় না। কিন্তু আমাদের যেহেতু অফুরন্ত সময় ইউটিউবে এই ভিডিওগুলো দেওয়ার কারণে আমরা এই বিক্রিয়াগুলো তোমাদেরকে দেখাতে পারছি, এটা একটা সুবিধা। তো যাই হোক, আমরা দেখেছিলাম এই যে সাইট্রিক অ্যাসিড, আমাদের সাইট্রিক অ্যাসিডের সংকেতগুলো তোমরা দেখে দেখে নিজেরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে একটা টাইমে মনে রাখতে পারবা। আমার সত্যি বলতে এই অ্যাসিডগুলো আসলে খুব একটা মনে রাখার দরকার পড়ে না তোমাদের লেভেলে, আমি শুধু বোঝানোর জন্য এটা দেখাচ্ছি। এ দেখো, এখানে বলা হয়েছে সাইট্রিক অ্যাসিড থেকে এখনো পানি অপসারিত হবে। এখন এই সাইট্রিক অ্যাসিড থেকে এখনো পানি যদি অপসারিত হয়ে যায়, এখনো পানি অপসারিত, আচ্ছা তাহলে অর্থাৎ একটা হাইড্রোজেন এবং একটা OH মাইনাস অপসারিত হবে। এখন কোথা থেকে এই হাইড্রোজেনগুলো অপসারিত হবে? সেটা হচ্ছে 2 নম্বর কার্বন থেকে। অর্থাৎ দুই নাম্বার কার্বন অর্থাৎ বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন এবং আলফা কার্বন থেকে একটা OH মাইনাস নির্গত হবে। অর্থাৎ এই যে দেখো, আলফা কার্বন একটাই OH আছে সারাবারই OH এর এখানে, আর বিটা কার্বনের সাথে থেকে একটা হাইড্রোজেন, অর্থাৎ বিটা কার্বন থেকে অর্থাৎ 2 নাম্বার কার্বন থেকে একটা হাইড্রোজেন এবং আলফা কার্বন তথা 3 নাম্বার কার্বন থেকে একটা OH মাইনাস অপসারিত হয়ে যাবে। তাহলে গঠনটা কেমন দাঁড়ায় দেখো, সি ডবল এইচ CH 2 সি 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 ডবল এইচ। এক্ষেত্রে দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে আর এখান থেকে একটা OH অপসারিত হয়ে যাবে, অর্থাৎ এখানে একটা ডবল বন্ড দেখা দিবে, তাই না? আর এখানে কিন্তু সি ডবল মাইনাস থেকে যাবে। যেহেতু কোষে হাইড্রোজেনের অফুরন্ত ভাণ্ডার থাকে, তাই এটায় পরবর্তীতে হাইড্রোজেনগুলো যুক্ত হয়ে গেলে যে গঠনটা তৈরি করবে, আমি হাইড্রোজেন যুক্ত করেই দেই। এই হাইড্রোজেন যুক্ত হয়ে গেলে এই যে গঠনটা, এটাই মূলত আমাদের সিস অ্যাকোনাইটিক অ্যাসিড। সত্যি বলতে এটা একটা অস্থায়ী যৌগ। এটা একটা অস্থায়ী যৌগ। তো যাই হোক, আমাদের মনে হয় বিক্রিয়াগুলো দেখে অনেক সময় চলে যাচ্ছে। আমরা যদি বিক্রিয়া ছাড়াই পরের ধাপগুলো একটু মুখস্থ করি, সেটা আমাদের জন্য ভালো হয়, কারণ অনেক সময় চলে যাচ্ছে। পরবর্তীতে দেখো, সিস অ্যাকোনাইটিক অ্যাসিড আবার এখনো পানি গ্রহণ করে আবার সাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। ঠিক একই বিক্রিয়া একটু ঘুরে যাবে, সাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। সাইট্রিক যা আইসোসাইট্রিকও মূলত তাই, মূলত বিক্রিয়ার সংকেত প্রায় একই। আইসোসাইট্রিক মূলত সাইট্রিক অ্যাসিডের একটা আইসোমার। তো সিস অ্যাকোনাইটিক অ্যাসিড পুনরায় এখনো পানি নিয়ে আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয় এবং অ্যাকোনাইটেজ এনজাইম পানি যোজনে সহায়তা করে। বুঝেছো? তো 3 নাম্বার ধাপে দেখো,
3 নাম্বার ধাপেও আবার অ্যাকোনাইটেজ এনজাইম কাজ করেছে, সেটা সিস অ্যাকোনাইটিক অ্যাসিডের সাথে আরেক সিস অ্যাকোনাইটিক অ্যাসিড অর্থাৎ যেটা তৈরি হলো তার সাথে আবার এক অণু পানি যুক্ত করে আবার সাইট্রিক অ্যাসিডে পরিণত করবে। এটা মূলত সাইট্রিক অ্যাসিডের একটা আইসোমার, তাই আইসোসাইট্রিক অ্যাসিড। অর্থাৎ 3 নাম্বার ধাপে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড অ্যাকোনাইটেজ এনজাইমের প্রভাবেই 2 নাম্বার ধাপের ঠিক বিপরীত বিক্রিয়াটা দেখাবে, অর্থাৎ আবার সেই আমরা আইসোসাইট্রিক অ্যাসিড পেয়ে গেলাম। এবার এই আইসোসাইট্রিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস এনজাইমের প্রভাবে অর্থাৎ দুটো হাইড্রোজেন হারিয়ে ফেলবে, অক্সালোসাকসেনিক অ্যাসিডে পরিণত করবে। দুটো হাইড্রোজেন ত্যাগ করবে এবং অক্সালোসাকসেনিক অ্যাসিডে পরিণত করবে। আমার সাথে এবার বলো, আইসোসাইট্রিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস এনজাইম সমান অক্সালোসাকসেনিক অ্যাসিড। আইসোসাইট্রিক অ্যাসিড